একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে ইউনিট 2 লেসন 3 এস এম সুলতান এই প্যাসেজটি আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করব। আর আলোচনার শেষে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ থাকছে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিয় শিক্ষার্থী, যারা আসন্ন ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শুরু করি। শেখ মোহাম্মদ সুলতান, widely known as S.M. Sultan, was a distinguished Bangladeshi painter renowned for his distinctive personal and artistic style. শেখ মোহাম্মদ সুলতান, ওয়াইডলি মানে ব্যাপকভাবে, যিনি ব্যাপকভাবে এস এম সুলতান হিসেবে পরিচিত। নোন অর্থ কি? পরিচিত। তিনি একজন বিশিষ্ট বাংলাদেশি চিত্রশিল্পী। ডিস্টিংগুইশড এর অর্থ হলো বিশিষ্ট, পেইন্টার অর্থ হচ্ছে চিত্রশিল্পী, যিনি তার স্বকীয় ব্যক্তিগত ও শৈল্পিক শৈলীর জন্য খ্যাত। পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। ডিস্টিংটিভ অর্থ হচ্ছে স্বকীয়, মানে নিজের সত্তা। স্বকীয়, ব্যক্তিগত এবং শৈল্পিক শৈলী। আর্টিস্টিক অর্থ হলো শৈল্পিক, স্টাইল অর্থ হলো শৈলী বা ভঙ্গিমা। ওকে, এর অর্থ হলো শেখ মোহাম্মদ সুলতান, যিনি এস এম সুলতান হিসেবে ব্যাপকভাবে পরিচিত, তিনি তার নিজস্ব ব্যক্তিগত এবং শৈল্পিক শৈলীর জন্য একজন বিখ্যাত বাংলাদেশি বিশিষ্ট চিত্রকর বা চিত্রশিল্পী। বর্ন অন অগাস্ট 1923, তিনি 1923 সালে অগাস্টে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? যশোরে, বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যশোরে তিনি জন্মগ্রহণ করেন। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড অ্যাজ আ bohemian artist who traveled extensively. সুলতানকে প্রায় একজন ভবঘুরে আর্টিস্ট হিসাবে, বহেমিয়ান অর্থ হলো ভবঘুরে, যারা এক জায়গায় স্থির হয়ে থাকে না, এক জায়গায় বসবাস করে না, আজকে এক জায়গায় তো অন্যদিন আবার আরেক জায়গায়, তো এইরকম আর্টিস্টকে বলা হয় বহেমিয়ান আর্টিস্ট, অর্থাৎ ভবঘুরের শিল্পী। ওকে, তো সুলতানকে প্রায় একজন ভবঘুরে শিল্পী হিসেবে মনে করা হয়। হু অর্থ হলো যিনি। এই হুটা কিন্তু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন হু, এটা কিন্তু ব্যক্তির পরে বসে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখতে পাচ্ছ এ বহেমিয়ান আর্টিস্ট, এটি কিন্তু ব্যক্তি, ব্যক্তির পরে বসে হচ্ছে হু, এটিকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, যার বাংলা অর্থ হচ্ছে যিনি। অর্থাৎ সুলতানকে একজন ভবঘুরে শিল্পী হিসেবে মনে করা হয়, যিনি ট্রাভেলড মানে যিনি ভ্রমণ করেন। এক্সটেন্সিভলি এর অর্থ হলো ব্যাপকভাবে ভ্রমণ করেন। ট্রাভেলড এর অর্থ হলো ভ্রমণ করা, এক্সটেন্সিভলি এর অর্থ হলো ব্যাপকভাবে, যিনি ব্যাপকভাবে ভ্রমণ করেন, এই জন্য তিনি বহেমিয়ান আর্টিস্ট, অর্থাৎ তিনি একজন ভবঘুরে শিল্পী, অর্থাৎ এক জায়গায় তিনি বেশি দিন থাকেন না। ঠিক আছে, এরপরে আছে ডেসপাইট। ডেসপাইটের বাংলা অর্থ হলো সত্ত্বেও বা হলেও। ডেসপাইট হিজ ইউনিক ভিশন, হি অনলি অ্যাচিভড ওয়াইড স্প্রেড রিকগনিশন লেটার ইন লাইফ। তার অনন্য দৃষ্টিভঙ্গি সত্ত্বেও, ইউনিক এর অর্থ হলো অনন্য, ভিশনের অর্থ হলো দৃষ্টিভঙ্গি, অর্থাৎ তার অনন্য দৃষ্টিভঙ্গি সত্ত্বেও হি অনলি অ্যাচিভড ওয়াইড স্প্রেড রিকগনিশন লেটার ইন লাইফ, অর্থাৎ তিনি জীবনের পরবর্তীকালে ব্যাপক স্বীকৃতি লাভ করেন। হিজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট শোকেসড ইন ঢাকা ইন 1976 and a significant retrospective organized by the Goethe Institute Dhaka in 1987 solidified his status as a major artist. তার কাজ প্রথম ঢাকায় 1976
সালে প্রদর্শিত হয়। 1976 সালে শোকেস মানে প্রদর্শন করা অর্থাৎ ডিসপ্লে প্রদর্শন করা হয় এবং গোথে ইনস্টিটিউট ঢাকা কর্তৃক 1987 সালে আয়োজিত একটি উল্লেখযোগ্য রিট্রোস্পেকটিভ তার মর্যাদাকে একজন প্রধান শিল্পী হিসাবে সুপ্রতিষ্ঠিত করে। রেট্রোস্পেকটিভ এর অর্থ কী? এর অর্থ হলো তার অতীত সমস্ত কর্মকাণ্ড, অর্থাৎ তিনি অতীতে যা অঙ্কন করেছেন সেগুলো নিয়ে গোথে ইনস্টিটিউট একটা প্রদর্শনী করেছে, যেখানে ওনাকে অর্থাৎ তার যে স্ট্যাটাসকে একটা মেজর আর্টিস্ট হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। তাহলে রেট্রোস্পেকটিভ এর শব্দটির অর্থ হলো পাস্ট ইভেন্টস ইন লাইফ, অর্থাৎ জীবনের অতীত ঘটনা। তাহলে এখানে যেহেতু শেখ মোহাম্মদ সুলতান হলো একজন শিল্পী, তাই অতীতে তিনি যত চিত্র অঙ্কন করেছেন এই সবগুলোকে নিয়ে গোথে ইনস্টিটিউট 1987 সালে ঢাকায় একটা ডিসপ্লে আয়োজন করে এবং এই ডিসপ্লে অর্থাৎ এই প্রদর্শনীতে তাকে একজন মেজর আর্টিস্ট হিসাবে উপস্থাপন করা হয়। Despite coming from an underprivileged background, SM Sultan made his mark in the art world through sheer passion and his ability to build enduring connections. আন্ডারপ্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড এটাকে আমরা বলতে পারি অনুন্নত পটভূমি, অর্থাৎ সুবিধা বঞ্চিত পারিবারিক ব্যাকগ্রাউন্ডে তিনি জন্মগ্রহণ করা সত্ত্বেও SM সুলতান শুধুমাত্র আবেগের মাধ্যমে এবং স্থায়ী সংযোগ গড়ে তোলার মাধ্যমে ক্ষমতার মাধ্যমে শিল্প জগতে তার স্থান করে নেন। অর্থাৎ তিনি একটা অবহেলিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু SM সুলতান তার আবেগের মাধ্যমে, তার সামর্থ্যের মাধ্যমে এবং তার যে সহনীয় যে কানেকশন, যে সংযোগ, এটার মাধ্যমে তিনি তার নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন। Although his family could not afford his education at the Calcutta School of Arts, he received a special recommendation that allowed him to study there for 3 years. Although এটি কিন্তু হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। Although যদিও তার পরিবার কলকাতা আর্ট স্কুলে তার শিক্ষার ভার বহন করা, যদিও তার পরিবার কলকাতা আর্ট স্কুলে তার শিক্ষার ভার বহন করে নাই, তারপরেও তিনি কি সেখানে একটা বিশেষ সুপারিশ তিনি পেয়েছিলেন, যেটা এই সুপারিশের মাধ্যমে তিনি সেখানে ফর 3 ইয়ার্স অর্থাৎ তিনি সেখানে 3 বছর পড়াশোনা করেছিলেন। His very simple but highly philosophic art, which features nature and the people of Bangladesh, has become the prime source of inspiration for the new generation of painters. তার অত্যন্ত সরল কিন্তু অত্যন্ত দার্শনিক শিল্প, ফিলোসফিক্যাল অর্থাৎ ফিলোসফিক মানে কি দার্শনিক, তার কিন্তু চিত্রগুলো খুব সিম্পল কিন্তু এগুলো ফিলোসফিতে ভরা অর্থাৎ দর্শনে ভরপুর, যা প্রকৃতি এবং বাংলাদেশের মানুষকে চিত্রিত করে। অর্থাৎ তার যতগুলো চিত্র আছে এটা বাংলাদেশের মানুষ এবং প্রকৃতিকে তুলে ধরেছে। নতুন প্রজন্মের চিত্রশিল্পীদের জন্য অনুপ্রেরণার প্রধান উৎস হয়ে উঠেছে। যারা নতুন প্রজন্মের অর্থাৎ দ্য নিউ জেনারেশন অফ পেইন্টার্স, অর্থাৎ নতুন প্রজন্মের যে শিল্পী আছে SM সুলতান, তাদের ইন্সপিরেশন মানে কি তাদের অনুপ্রেরণার একটা প্রধান উৎস হয়েছেন এই SM সুলতান।
Sultan's characters were farmers, rural women, children, animals, and even pets. সুলতানের চরিত্র অর্থাৎ তিনি যে সমস্ত চরিত্র নিয়ে ছবি অঙ্কন করেছেন তাদের মধ্যে রয়েছে কৃষক, রুরাল উমেন অর্থাৎ গ্রাম্য মহিলা, চিলড্রেন অর্থাৎ শিশুরা, অ্যানিমেলস প্রাণী, ইভেন এমনকি পোষা পাখি, পোষা প্রাণী এগুলো রয়েছে। দ্য মেইন ফিচার্স অফ হিজ পেন্টিংস ইজ দ্য muscular farmers with extensive muscles and godly physical stature which make his farmers larger than life. তার চিত্রাঙ্কনের প্রধান বৈশিষ্ট্য হল পেশিবহুল কৃষক, অর্থাৎ তিনি সেই সমস্ত কৃষকদের ছবি অঙ্কন করেছেন যাদের বাহুটা অনেক বেশি পেশিবহুল, মানে শক্তিশালী কৃষক, দুর্বল কৃষক না, ঠিক আছে। তাদের কি আছে, এক্সটেন্সিভ মানে তাদের শক্তিশালী মাংসপেশি রয়েছে এবং তাদের সুন্দর একটা শারীরিক গঠন রয়েছে, গডলি ফিজিক্যাল স্ট্রাকচার, এর অর্থ হলো সুন্দর শারীরিক গঠন রয়েছে, অবয়ব রয়েছে। তো এই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে তিনি কিন্তু কৃষকদের ছবি অঙ্কন করেন। সুলতান টুক লিটল কেয়ার অফ হিজ ফিনিশড ওয়ার্কস অ্যান্ড মেনি আর লস্ট। সুলতান তার সমাপ্ত কাজগুলো খুব কম যত্ন নিতেন এবং অনেকগুলো হারিয়ে গেছে। এখানে সুলতানের একটা সমস্যা আছে, তিনি যত ছবি অঙ্কন করেছেন এগুলো তিনি লিটল কেয়ার মানে খুব অল্পই যত্ন করেছেন অর্থাৎ খেয়াল করেছেন, এগুলো কিন্তু অনেকগুলো হারিয়ে গিয়েছে, মানে অঙ্কন করে ফেলে রেখেছেন এরকম হয়েছে আর কি, তিনি এগুলো যত্ন নেননি, কোনো খেয়াল করেননি। হি ওয়াজ আনকনসার্নড অ্যাবাউট ইউজিং ম্যাটেরিয়াল দ্যাট উড প্রিজার্ভ। তিনি সংরক্ষণকারী উপকরণ ব্যবহারের বিষয়ে উদাসীন ছিলেন, অর্থাৎ তিনি কিভাবে তার এই চিত্র কিভাবে সংরক্ষণে থাকবে, কি ম্যাটেরিয়াল ব্যবহার করলে এগুলো সংরক্ষণে থাকবে, এটা ব্যবহারে তিনি কি ছিলেন, আনকনসার্নড অর্থাৎ উদাসীন ছিলেন। Sultan's song was never about a legacy of artwork but of ideas. সুলতানের গান কখনো চিত্র শিল্পের লিগাসি মানে কি ঐতিহ্য হিসাবে ছিল না, এটা ছিল এক ধরনের আইডিয়া, ধারণা, অর্থাৎ তিনি যত কিছু অঙ্কন করতেন তার নিজস্ব আইডিয়া থেকে করতেন, অর্থাৎ ক্রিয়েটিভ আইডিয়া থেকে করতেন, অর্থাৎ কোনো লিগাসি অর্থাৎ কোনো ঐতিহ্য থেকে না, যেটা বছরের পর বছর একই ভঙ্গিতে চলে আসছে, অর্থাৎ একই রকম ছবি তিনি অঙ্কন করেছেন, ব্যাপারটা এরকম ছিল না। অর্থাৎ তিনি সবসময় যে ছবি অঙ্কন করতেন তিনি তার নিজের আইডিয়া থেকে করতেন। অ্যাপার্ট ফ্রম বিং অ্যাওয়ার্ডেড প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, accolades and being featured in top art institutions, Sultan received wide press coverage and laudatory critical reviews in renowned newspapers like the New York Times, Washington Post, the Telegraph, the Times, the Guardian, Le Monde, and many more. Apart from এর অর্থ হলো এছাড়াও বা ছাড়াও, এছাড়াও অর্থাৎ প্রতিষ্ঠিত পুরস্কার, সম্মান এবং শীর্ষ শিল্প প্রতিষ্ঠানে প্রদর্শিত হওয়া ছাড়াও, অর্থাৎ যতগুলো ফেমাস প্রতিষ্ঠান আছে সবগুলোতে ওনার চিত্র কিন্তু প্রদর্শিত হয়েছে। এছাড়া আর কোথায় কোথায় হয়েছে, সুলতান নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, লেমন্ট এবং আরও অনেক বিখ্যাত সংবাদপত্রে বিস্তৃত প্রেস কাভারেজ এবং প্রশংসামূলক সমালোচনামূলক পর্যালোচনা লাভ করেন। মানে তিনি ওনার যে চিত্রকর্ম বিভিন্ন জায়গায় প্রদর্শিত হওয়া ছাড়াও যে বিভিন্ন পত্রিকা, আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকায় ওনার ছবি নিয়ে প্রশংসা হয়েছে, সমালোচনা করা হয়েছে, এটা কিন্তু এখানেই বলা হলো। লটাটরি মানে কি, প্রশংসিত, ক্রিটিক্যাল মানে কি সমালোচনামূলক, ঠিক আছে, রিভিউ মানে কি দৃষ্টিভঙ্গি, তার মানে কিছু বিখ্যাত, রিনাউন্ড মানে কি বিখ্যাত, বিখ্যাত সংবাদপত্রে
ওনার ছবি নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়েছে। হি বিকেম ইন্টারন্যাশনালি অ্যাক্লেইমড অ্যাজ আ গ্রেট পেইন্টার অফ ক্লাসিক ডাইমেনশনস। তিনি ক্লাসিক মাত্রায় একজন মহান চিত্রশিল্পী হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেন। সুলতান রিসিভড দ্য 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক অ্যান্ড আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস। সুলতান 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক এবং অন্যান্য সম্মানীয় পুরস্কার তিনি লাভ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ। এখন আমরা 15টি এমসিকিউ আলোচনা করব এবং এমসিকিউগুলো খুব সাধারণ কিন্তু এমসিকিউ না, যেগুলো পরীক্ষা আসার মতো। প্রথম প্রশ্ন হলো, সুলতানস ইনডিফারেন্স টুয়ার্ডস প্রিজার্ভিং হিজ ফিনিশড আর্টওয়ার্কস রিফ্লেক্টস হুইচ ফিলোসফিক্যাল প্রিন্সিপাল। সুলতান তার সমাপ্ত যে চিত্রকর্ম সেগুলো যে সংরক্ষণ করার প্রতি যে ঔদাসীন্যতা, এটি আসলে কোন দর্শন নীতিকে প্রতিকায়িত করছে বা কোন দর্শন নীতিকে বোঝাচ্ছে? এটা আসলে বোঝাচ্ছে বি নাম্বার, প্রায়োরিটাইজিং আইডিয়াস অ্যান্ড ইন্সপাইরেশন ওভার ফিজিক্যাল লিগাসি। অর্থাৎ ফিজিক্যাল যে লিগাসি রয়েছে, ঐতিহ্য হচ্ছে ফিজিক্যাল যে লিগাসি অর্থাৎ ফিজিক্যাল যে ঐতিহ্য রয়েছে সেটাকে ছাপিয়ে তিনি যেটা গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে ধারণা এবং অনুপ্রেরণা। এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2 নাম্বার এমসিকিউ হলো, হাউ ইজ দ্য রোল অফ প্যাশন পোর্ট্রেড ইন সুলতানস আর্টিস্টিক জার্নি। সুলতানের আর্টিস্টিক জার্নিতে আবেগের ভূমিকাটা কিভাবে চিত্রিত হয়েছে? পোর্ট্রে মানে কি? চিত্রিত করা। উত্তর হবে ডি নাম্বার, প্যাশন হেল্পড হিম রাইজ ফ্রম অ্যান আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড টু রিকগনিশন। আসলে আবেগ, প্যাশন, ইমোশন বা সেন্টিমেন্টে এই আবেগটা একটা আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড, তার মানে কি একটা অবহেলিত পরিবার থেকে, সেখান থেকে উঠে এসে তিনি স্বীকৃতি অর্জন করেছেন। 3 নাম্বার কোয়েশ্চেন হলো, হোয়াট ডাজ সুলতানস হাইলি ফিলোসফিক আর্ট এমফাসাইজ। অর্থাৎ সুলতানের কোনটি আসলে হাইলি ফিলোসফিক আর্ট, মানে অত্যন্ত দার্শনিক সম্পন্ন চিত্র কোনটা? উত্তর হবে সি নাম্বার। আমরা কিন্তু এটা জানি তিনি বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রকৃতি নিয়ে ছবি অঙ্কন করেছেন, তাই উত্তর হবে নেচার অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ, স্পেশালি রুরাল লাইফ। 4 নাম্বার কোয়েশ্চেন হলো, ফিলোসফিক্যালি হোয়াট ডাজ পোর্ট্রেইং ফার্মার্স অ্যাজ লার্জার দ্য লাইফ উইথ গডলি ফিজিক্যাল স্ট্রাকচার ইন্ডিকেট। দার্শনিকভাবে যদি বলা যায়, এখানে এই প্যাসেজের ভিতরে 2টা ফ্রেজ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে লার্জার দ্যান লাইফ, জীবনের চেয়ে বড়, একটা হচ্ছে ঈশ্বরীয় শারীরিক গঠন, গডলি ফিজিক্যাল স্ট্রাকচার। এই দুটো আসলে কি ইঙ্গিত করেছে? উত্তর হবে এলিভেটিং রুরাল লেবার অ্যান্ড হিউম্যান স্ট্রেংথ টু ডিভাইন ডিগনিটি। প্রথমটা হচ্ছে রুরাল লেবার, মানে গ্রাম্য শ্রম, অর্থাৎ গ্রামে মানুষ যে পরিশ্রম করে এটাকে বোঝাচ্ছে। পরেরটি হচ্ছে সম্মান, ডিভাইন ডিগনিটি, মানে কি স্বর্গীয় যে মর্যাদা সেটা অর্জনের জন্য মানবীয় যে শক্তি, হিউম্যান স্ট্রেংথ, সেটাকে কিন্তু বোঝানো হচ্ছে। 5 নম্বর কোয়েশ্চেন হলো, সুলতানস ইন ডিফারেন্স টু প্রিজার্ভিং হিজ আর্ট ওয়ার্কস রিফ্লেক্টস হোয়াট অ্যাবাউট হিজ আর্টিস্টিক ফিলোসফি। সুলতান যে তার চিত্রকর্ম সংরক্ষণে উদাসীন ছিল, এই যে উদাসীনতা তার আসলে কোন ধরনের আর্টিস্টিক ফিলোসফিকে ইঙ্গিত প্রদান করছে? উত্তর হবে দ্য ট্রু ভ্যালু অফ আর্ট লাইজ ইন ইটস ইমিডিয়েট ক্রিয়েশন অ্যান্ড আইডিয়াস, নট ইন পারমানেন্স। অর্থাৎ ওনার দর্শনটা হচ্ছে আর্টের যে প্রকৃত ভ্যালু, যে মূল্য, এটা হচ্ছে ক্রিয়েশন, হচ্ছে সৃষ্টির মধ্যে তাৎক্ষণিক, ইমিডিয়েট, মানে সঙ্গে সঙ্গে যেটা তিনি অঙ্কন করবেন এরকম, এটার মধ্যে কিন্তু রয়েছে আর্টের আসল সত্য, নট ইন পার্মানেন্স, অর্থাৎ স্থায়িত্বের মধ্যে নাই। এই জন্য কিন্তু তিনি উদাসীন ছিলেন তার এই চিত্রকর্ম সংরক্ষণে। 6 নাম্বার কোয়েশ্চেন হলো,
হোয়াট বিকেম দ্য প্রাইম সোর্স অফ ইন্সপিরেশন ফর দ্য নিউ জেনারেশন অফ পেইন্টার্স। নতুন প্রজন্মের শিল্পীদের কাছে তার আসলে কোনটি অনুপ্রেরণার প্রধান উৎস হয়েছিল? উত্তর হবে বি নাম্বার, হিজ সিম্পল ইয়েট হাইলি ফিলোসফিক আর্ট ফিচারিং নেচার অ্যান্ড পিপল। মানে তার আর্টগুলো সিম্পল কিন্তু উচ্চ দার্শনিক সম্পন্ন আর্ট, যেটা প্রকৃতি এবং মানুষকে তুলে ধরেছে। সাত নম্বর কোয়েশ্চেন হলো, হাউ ডাজ সুলতানস লাইফ ফিলোসফিক্যালি চ্যালেঞ্জ দ্য কনভেনশনাল আইডিয়া অফ সাকসেস ইন আর্ট। কীভাবে সুলতানের জীবন দার্শনিকভাবে তার এই চিত্রকর্মে সফলতার যে ঐতিহ্যগত যে ধারণা এটাকে চ্যালেঞ্জ করেছে? উত্তর হবে ওয়াইড স্প্রেড রিকগনিশন কামিং লেটার ইন লাইফ থ্রু প্যাশন অ্যান্ড হাম্বল অরিজিনস। তার যে ব্যাপক স্বীকৃতি পরবর্তী জীবনে এসেছে তার হচ্ছে তার আবেগ এবং তার অরিজিনের মাধ্যমে এসছে। 8 নম্বর কোয়েশ্চেন হলো, চুজিং ফার্মার্স, রুরাল উমেন, চিলড্রেন, অ্যানিমালস অ্যান্ড প্যাটস অ্যাজ সাবজেক্টস রিফ্লেক্টস হুইজ ফিলোসফিক্যাল আইডিয়া। অর্থাৎ যে কৃষক, গ্রাম্য মহিলা, শিশু, প্রাণী এবং পোষা প্রাণী, এই যে বিষয়গুলো কোন দর্শনের ধারণাকে তুলে ধরেছে? উত্তর হবে সেলিব্রেশন অফ অর্ডিনারি লাইফ, নেচার অ্যান্ড হিউম্যান কানেকশন। তিনটি জিনিসকে, অর্থাৎ গ্রামের সাধারণ জীবন, প্রকৃতি এবং মানুষের যে কানেকশন, সংযোগ, গ্রামে মানুষে একজনের সাথে আরেকজনের যে কানেকশন, এর যে একটা সেলিব্রেশন আছে, এটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। 9 নম্বর কোয়েশ্চেন হলো, দ্য স্টেটমেন্ট সুলতান সং ওয়াজ নেভার অ্যাবাউট আ লিগাসি অফ আর্ট ওয়ার্ক বাট অফ আইডিয়াস এক্সপ্রেসেস হোয়াট। সুলতানের গান কখনোই কিন্তু তার চিত্রকর্মের ঐতিহ্যবাহী ছিল না, অর্থাৎ ট্র্যাডিশনাল ছিল না, কিন্তু এটা ছিল আইডিয়া থেকে উৎপন্ন। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? উত্তর হবে ভ্যালুইং কনসেপচুয়াল অ্যান্ড ইন্সপিরেশনাল ইম্প্যাক্ট মোর দ্যান ম্যাটেরিয়াল অবজেক্ট। অর্থাৎ বস্তুগত যে কোনো অবজেক্টের চেয়ে এখানে যেটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে কনসেপচুয়াল, অর্থাৎ ধারণাগত, এবং ইন্সপিরেশন অর্থাৎ উৎসাহমূলক যে ইম্প্যাক্ট, সেটাকে মূল্যায়ন করা হয়েছে। 10 নম্বর কোয়েশ্চেন হলো, হাউ ডিড দ্য 1987 রিট্রোস্পেক্টিভ ফিলোসফিক্যালি এস্টাবলিশ হিজ স্ট্যাটাস। 1987 সালে তার যে অতীত যে চিত্রকর্ম ছিল সেগুলো নিয়ে তার যে স্ট্যাটাস ছিল, এটা দার্শনিকভাবে কি প্রতিষ্ঠিত করেছে? উত্তর হবে ডেসপাইট ডিলেড রিকগনিশন ইট এস্টাবলিশড হিম অ্যাজ আ মেজর আর্টিস্ট। যদিও এটা অনেক বিলম্বে স্বীকৃতিটা তিনি পেয়েছেন, তারপরও এটা তাকে একজন বড় শিল্পী হিসাবে প্রতিষ্ঠা করেছিল। 11 নম্বর কোয়েশ্চেন হলো, রিসিভিং এডুকেশন থ্রু আ স্পেশাল রিকমেন্ডেশন ডেসপাইট ফিনান্সিয়াল হার্ডশিপ শোজ হোয়াট ফিলোসফিক্যালি। অর্থাৎ বিশেষ সুপারিশের মাধ্যমে তিনি যে পড়াশোনা করেছেন, এটি দার্শনিকভাবে কি প্রতিকায়িত করা হয়েছে? এটা হচ্ছে সি নাম্বার উত্তর হবে। তা হলো এক্সটার্নাল সাপোর্ট অ্যান্ড পার্সোনাল মেরিট ক্যান ট্রান্সেন্ড সোশিও ইকোনমিক লিমিটস। অর্থাৎ এটা হচ্ছে একটা বাহির থেকে সাপোর্ট করা, ব্যক্তিগত যোগ্যতা অর্জন, ঠিক আছে, যেটি আসলে আর্থ সামাজিক যে সীমাবদ্ধতা সেটাকে ত্বরান্বিত করতে পারে। 12 নম্বর কোয়েশ্চেন হলো, অ্যাজ এ বোহেমিয়ান আর্টিস্ট হু ট্রাভেলড এক্সটেন্সিভলি হোয়াট ফিলোসফিক্যাল কোয়েস্ট ডাজ দিস রিফ্লেক্ট। একজন ভবঘুরে শিল্পী হিসাবে তিনি যে ব্যাপকভাবে ভ্রমণ করতেন, আসলে এই যে ভ্রমণ করার যে ধারণাটা, যে তৃষ্ণা, এটাকে কিভাবে প্রতিকায়িত করা হয়েছে, অর্থাৎ এটা কি প্রতিকায়িত করেছে? উত্তর হবে ডি নাম্বার, সার্চ ফর অথেন্টিক এক্সপেরিয়েন্স অ্যান্ড ইউনিক আর্টিস্টিক ভিশন। অর্থাৎ তিনি যেটা অনুসন্ধান করেছেন তা হলো অথেন্টিক একটা নিখাত অভিজ্ঞতা এবং অনুপম আর্টিস্টিক দৃষ্টিভঙ্গি।
13 নম্বর কোয়েশ্চেন হলো ইন্টারন্যাশনাল রিকগনিশন ইন নিউজ পেপার লাইক দ্য নিউ ইয়র্ক টাইমস ইন্ডিকেটস হোয়াট অ্যাবাউট আর্টিস্টিক ফিলোসফি। আন্তর্জাতিক স্বীকৃতি যেমন প্রাপ্ত যে সমস্ত সংবাদপত্র রয়েছে, যেমন নিউ ইয়র্ক টাইমস আসলে কী ধরনের আর্টিস্টিক ফিলোসফি তুলে ধরেছে? উত্তর হবে বি নাম্বার, ট্রু আর্টিস্টিক ভ্যালু ক্রসেস বর্ডার্স অ্যান্ড আর্নস ইউনিভার্সাল রিকগনিশন। অর্থাৎ বাংলাদেশে গণ্ডি পেরিয়ে যে বিদেশে এটা পৌঁছে গেছে, আসলে সেটাকেই কিন্তু এখানে প্রতিকায়িত করা হয়েছে। 14 নম্বর এমসিকিউ কোয়েশ্চেন হলো হোয়াট ফিলোসফিক্যাল লেসন ক্যান বি ড্রন ফ্রম ইস ল্যাক অফ কেয়ার ফর ফিনিশড ওয়ার্কস। অর্থাৎ তার যে শেষ করা কাজের তিনি যে ভালো করে যত্ন নেন না, অর্থাৎ তার যে যত্ন নেওয়ার অভাব রয়েছে, ল্যাক মানে কি অভাব, এটা আসলে কোন ধরনের ফিলোসফিক্যাল লেসন এখানে শেখানো হচ্ছে? উত্তর হবে এ নাম্বার, দ্য অ্যাসেন্স অফ আর্ট লাইস ইন দ্য প্রসেস অ্যান্ড আইডিয়াস নট ইন ডিউরেবল ফিজিক্যাল প্রোডাক্টস। অর্থাৎ একটা আর্টের যে অ্যাসেন্স, যে সারাংশ, যে সারমর্ম, এটা কিন্তু থাকে পদ্ধতি এবং ধারণার মধ্যে। এটা কিন্তু এরকম টেকসই কোনো ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে থাকে না। ঠিক আছে। 15 নাম্বার 15 নাম্বার কোয়েশ্চেন হলো ওভারঅল সুলতানস লাইফ আর্ট এমবডি হুইচ ফিলোসফি। অর্থাৎ সর্বোপরি সুলতানের জীবন এবং চিত্রকর্ম কোন দর্শনকে তুলে ধরেছে? উত্তর হবে বি নাম্বার, হিউম্যানিজম, মানবতা, রেজিলিয়েন্স, সহনশীলতা, অ্যান্ড দ্য পাওয়ার অফ আইডিয়াস রুটেড ইন এভরিডে লাইফ অ্যান্ড নেচার। অর্থাৎ দৈনন্দিন জীবনে যে প্রকৃতি রয়েছে, যে জীবন রয়েছে, সেরকম ধারণাকে এখানে তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছ এবং এই প্যাসেজটির সাপেক্ষে যে 15টি এমসিকিউ রয়েছে এগুলো তোমরা বুঝতে পেরেছ। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে।